প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থনীতির সেমিস্টার 1 এর পঞ্চম ইউনিট স্ট্যাটিস্টিক্সের যে অংশটা রয়েছে, দ্বিতীয় অধ্যায়, সেটা আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ডেটা অর্গানাইজেশন এন্ড রিপ্রেজেন্টেশন, অর্থাৎ তথ্য সংগঠন ও উপস্থাপন। এই ইউনিটে তোমাদের 8 নাম্বার আছে, ফলে 8টা এমসিকিউ এই ইউনিট থেকে আসবে। সুতরাং সেই মতো বুঝতে পারছি যে চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে এইটার ধাপে ধাপে বিভিন্ন অংশগুলো আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করব সেটা হলো যে আমরা যখন তথ্যকে অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করি, তখন সেই তথ্যটাকে বলি র ডেটা বা কাঁচা তথ্য। তোমরা ইতিপূর্বে আগের ভিডিওটাতে দেখেছো যে আমরা সেই র ডেটা বা কাঁচা তথ্যকে বলেছিলাম যে সাজাতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। তা কিভাবে করব? তথ্য উপস্থাপনের প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা যখন তথ্যগুলোকে পাচ্ছি, সেই তথ্যগুলো কে একে অবিন্যস্ত এবং এলোমেলো অবস্থায়, তাহলে সেই তথ্য থেকে আমরা তো কোনো ডিসিশন নিতে পারবো না, অ্যানালিসিস করতে পারবো না। সিদ্ধান্ত, তথ্য সংগ্রহের যে উদ্দেশ্য আমাদের, যে সেখান থেকে আমরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা, তা যদি তথ্যগুলো এলোমেলো বিশৃঙ্খল অবস্থায় থাকে, তাদেরকে সাজানো না থাকে, তখন আমরা সেখান থেকে তথ্য মানে সংগ্রহের মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হবে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না। সেই জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা যে তথ্যগুলো পাবো সেইখান থেকে যেহেতু কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না, সেই জন্য আমাকে তথ্যকে সাজাতে হবে। তাহলে র ডেটা বা কাঁচা তথ্যকে সাজানো দরকার কেন? তার কারণটাই হচ্ছে যে এই তথ্যগুলো মূলত অবিন্যস্ত এবং এলোমেলো অবস্থায় থাকে। এইবার এই তথ্যকে অর্থবহ করতে আমরা কি করি? ক্লাসিফিকেশন করি, শ্রেণীবিন্যাস করি। তথ্যগুলোকে সাজানোর জন্য একটা ক্লাসিফিকেশন করলে সেই তথ্যগুলো, জটিল তথ্য আমাদের কাছে অনেক বেশি সহজবোধ্য এবং আকর্ষণীয় হবে। তার মানে কি দাঁড়ালো? যে র ডেটা, যেটা আমরা সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করছি, অথবা যদি আমি গৌণ রাশি তত্ত্ব নিয়ে কাজ করি, তাহলে অন্য কোনো রাশি তত্ত্ব থেকে যখন আমি তথ্যগুলোকে নিচ্ছি, সেই তথ্যগুলো আমার কাছে র ডেটা বা কাঁচা তথ্য। সেই কাঁচা তথ্যকে আগে আমাকে কি করতে হবে? সেই কাঁচা তথ্যগুলোকে আমাকে এলোমেলো বা অবিন্যস্ত অবস্থায় রয়েছে তাকে সাজাতে হবে, তাকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবদ্ধকরণ করতে হবে, এবং সেটা যাতে যে ওই তথ্যগুলোকে বিশ্লেষণ করবে এবং তা থেকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অগ্রসর হবে, সে যাতে আকর্ষণ, মানে তার কাছে তথ্যটা আকর্ষণীয় করে তুলতে হবে, এবং সে তুলনামূলকভাবে যাতে সেটা ইউজ করতে পারে। এই হচ্ছে মূলত আমরা র ডেটাকে সাজাই। এইবার আমরা যে চলক আমরা গতদিন বলেছিলাম, মনে করে দেখো, ভেরিয়েবলের কথা। ভেরিয়েবল কাকে বলে? যেটা ভ্যারি করে, যা পরিবর্তন হয়। যেমন ধরো, আমি যদি বলি অর্থনীতিতে তোমরা দেখেছো চাহিদা বা ডিম্যান্ড, দাম 5 টাকা থাকলে চাহিদা যা, দাম 10 টাকা থাকলে চাহিদা আলাদা, দাম 15 টাকা থাকলে চাহিদা আলাদা। অর্থাৎ দাম ভ্যারি করতে পারে, তার সাথে চাহিদাও ভ্যারি করতে পারে। তাহলে এই দাম বা চাহিদা এরা কি ভেরিয়েবল বা চলক? চলক দু রকমের হয়, একটা হচ্ছে যে ডিসক্রিট, আর একটা হচ্ছে আমরা বলি ডিসক্রিট ভেরিয়েবল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে প্রথমে আসি ডিসক্রিট ভেরিয়েবলের পর। যে এমন অনেক চলক আছে যে চলকগুলোর মান পূর্ণ সংখ্যায়, ভগ্নাংশ হতে পারে না। চলকটা যে কোনো মান চলকের হতে পারে না। যেমন আমি যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো একটা গাছে ফুলের সংখ্যা নিশ্চয়ই অর্ধেক ফুল বা 0.75 হয় না, বা একটি পরিবারে শিশুর সংখ্যা বা একটি পরিবারের সদস্য সংখ্যা, দেখো এগুলো কি কখনো
ভগ্নাংশে আসতে পারে, তার মানে অলওয়েজ এগুলো পূর্ণ সংখ্যায় হয়। তাহলে যেসব চলক শুধুমাত্র নির্দিষ্ট পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারস ভগ্নাংশহীন মান গ্রহণ করতে পারে তাদেরকেই আমরা বলছি ডিসক্রিট বা বিচ্ছিন্ন চলক। অর্থাৎ এই মানগুলোর মধ্যে একটা গ্যাপ থাকে। যেমন ধরো বলছি 2 আর 3, এর মাঝে একটা গ্যাপ রয়েছে না, 2.1 হতে পারতো, 2.2 হতে পারতো, 2.3 হতে পারতো, এরকম বিভিন্ন, বা 2.31, 2.32 এরকম বিভিন্ন মান হতে পারতো। কিন্তু আমরা শুধুমাত্র এই 2 বা 3 থাকবে, মাঝখানের এই ভগ্নাংশ থাকবে না। এই ধরনের চলককে আমরা বলছি যে ডিসক্রিট ভেরিয়েবল। যেমন আমি উদাহরণ হিসাবে বলতে পারি পরিবারের সদস্য সংখ্যা, গাছে ফুলের সংখ্যা, তোমাদের শ্রেণীতে উপস্থিত ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা, তোমাদের বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা, তোমাদের গ্রামের মোট জনসংখ্যা। দেখো এগুলো কোনোটাই কিন্তু পূর্ণ সংখ্যা ছাড়া হতে পারে না। অর্থাৎ ডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে এমন যে চলক যে কোনো মান গ্রহণ করতে পারে না, নির্দিষ্ট কিছু মান, মূলত পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশবিহীন মান গ্রহণ করতে পারে, তাদেরকে আমরা বলছি ডিসক্রিট ভেরিয়েবল। উল্টো দিকে যেসব চলক একটা নির্দিষ্ট সীমার মধ্যে, একটা রেঞ্জের মধ্যে, উইদিন আ রেঞ্জ যে কোনো মান গ্রহণ করতে পারে, ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশবিহীন হতে পারে, তাদেরকে আমরা বলছি যে অবিচ্ছিন্ন চলক। যেমন ধরো আমাদের আজকের দিনের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, ছাত্রদের উচ্চতা, ওজন, এগুলো দেখো যে কোনো মান হতে পারে। যে কোনো ছাত্রের উচ্চতা 5.4 ফিটও হতে পারে, আবার 5.47 ফিটও হতে পারে। বা ওজন, ওজন দেখো 60 কেজি, 30 গ্রাম, 500 গ্রাম, অর্থাৎ ইট ক্যান টেক এনি ভ্যালু উইদিন আ রেঞ্জ। একটা সীমার মধ্যে কোনো চলক যদি যে কোনো মান গ্রহণ করতে পারে, তখন আমরা এটাকে বলছি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন চলক। আর উল্টো দিকে যদি পার্টিকুলার কিছু মান গ্রহণ করতে পারে, যে কোনো মান গ্রহণ করতে পারে না, বিশেষ করে ভগ্নাংশ যদি না গ্রহণ করতে পারে, তখন আমরা এটাকে বলছি ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে আমরা কি পেলাম? তথ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা প্রথম আলোচনা করলাম যে চলক, চলকের মধ্যে দু ধরনের চলক আলোচনা করব। এবার আমরা আলোচনা করব যে এই তথ্যকে কিভাবে আমরা উপস্থাপিত করব, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ ডেটা। এই রিপ্রেজেন্টেশন অফ ডেটা বা তথ্যের উপস্থাপনের অন্যতম একটা পদ্ধতি হচ্ছে যে টেক্সচুয়াল। টেক্সচুয়ালটা কিরকম? টেক্সচুয়াল হচ্ছে যে যখন আমরা একটা টেক্সট বা বর্ণনাত্মক একটা বিবরণের মাধ্যমে তথ্য প্রকাশ করি। যেমন ধরো আমি বললাম যে এবছর উচ্চ মাধ্যমিকে 8,07,065 জন, একটা আনুমানিক সংখ্যা বলছি, যে পরীক্ষা দিয়েছে। তার মধ্যে এতজন ছাত্র, এতজন ছাত্রী, তার মধ্যে কলকাতা জেলাতে এতজন ছাত্র ছিল, এতজন ছাত্রী ছিল, উত্তরবঙ্গে এতজন ছাত্র, এতজন ছাত্রী ছিল। এইভাবে যদি আমরা তথ্যটাকে একটা বিবরণের মাধ্যমে প্রকাশ করি, তখন এটাকে আমরা বলছি টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। যেমন ধরো এখানে আমি একটা রিপোর্ট দেখছি, 2026 সালের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট খাদ্যশস্য উৎপাদনের মধ্যে চালের উৎপাদন ছিল 60% আর গম ছিল 20%, বাকি 20% আদার ক্রপ বা অন্যান্য শস্য। তাহলে গত বছরের তুলনায় ধান বৃদ্ধি পেয়েছে। এইভাবে একটা বিবরণ টু বি কন্টিনিউ করা আছে। অর্থাৎ এই যে এরকম রিপোর্ট আকারে যখন বলবো, তখন এটাকে আমরা বলছি টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা বা বর্ণনাত্মক উপস্থাপন। তাহলে তথ্য উপস্থাপনের তিনটে পদ্ধতি আছে মূলত। এক, টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা একটা রিপোর্ট বা অনুচ্ছেদ আকারে প্রকাশ করতে পারি। কিরকম? দেখো এখানে পরিষ্কার বলা আছে যে যখন কোনো ছক বা ছবি ছাড়া শুধুমাত্র তথ্যকে এরকম একটা অনুচ্ছেদ আকারে প্রকাশ করা হবে,
তখন এটাকে বলছি। আর এর সুবিধা কি আর অসুবিধা এবার দুটো এই প্রসঙ্গে আলোচনা করি। সুবিধা হচ্ছে যে অল্প পরিমাণ তথ্যের ক্ষেত্রে আমরা গ্রাফ বা টেবিল এগুলো করার থেকে অনেক বেটার হচ্ছে খুব ছোট্ট একটা প্যারাতে তথ্যটাকে উপস্থাপন করে দেয়। তাহলে তথ্যের পরিমাণ যদি খুব কম হয়, অল্প পরিমাণ তথ্যের ক্ষেত্রে কিন্তু টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যদি প্রচুর তথ্য হয়, যেমন আমি তোমাদের একটু আগে বলছিলাম যে এবছর উচ্চ মাধ্যমিক কতজন ছাত্রী পরীক্ষা দিয়েছে, কোন জেলা থেকে কত ছাত্রী পরীক্ষা দিয়েছে, কতজন ছাত্র পাশ করেছে, কতজন ছাত্রী পাশ করেছে প্রতি জেলা থেকে, উত্তরবঙ্গে কত, দক্ষিণবঙ্গে কত, এইভাবে যদি আমরা তথ্যগুলোকে একটা অনুচ্ছেদ আকারে বলি, তাহলে যে তথ্যটা পড়বে সে কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্তে আসা তার কাছে খুব কঠিন হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ এবং নট সো ইজি টু আন্ডারস্ট্যান্ড দা রেজাল্ট। এই যে তথ্য থেকে সে কোনো সিদ্ধান্তে কিন্তু সে আসতে পারবে না। তাহলে উপায় কি? উপায় দ্বিতীয় পদ্ধতিতে যাওয়া, সেটা হলো যে ট্যাবুলার ফর্ম। আমরা তথ্যকে একটা ছক বা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করতে পারি। তালিকা বলতে আমরা বুঝি যখন তথ্যকে আমরা কিছু সারি এবং কিছু স্তম্ভের মাধ্যমে, অর্থাৎ আমরা দেখো এই যে এইরকম এইগুলোকে বলা হয় রো আর এইগুলোকে বলা হয় কলাম। যখন আমরা এই রো আর কলামের মাধ্যমে তথ্যকে একটা ছকে উপস্থাপিত করব, তখন এটাকে বলবো ট্যাবুলেশন বা ট্যাবুলার ফর্ম। তাহলে একটা ছকের মাধ্যমে আমরা তথ্যকে উপস্থাপন করি, এই প্রক্রিয়াটাকে বলি আমরা ছক বিন্যাস। ছক দু রকমের হয়, একটা সিম্পল টেবুলার ফর্ম আর একটা কমপ্লেক্স। ছকটা খুব সাধারণভাবে একটা ছকে ৫-৬টা গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান থাকে। কি কি? একটা থাকবে যে ছকের উপরে একটা টাইটেল বা শিরোনাম। যে টাইটেল বা শিরোনামটা দেখলে বোঝা যাবে যে এই যে তথ্যটা টেবিল আকারে বা ছকের আকারে দেয়া আছে সেই তথ্যগুলো কোন বিষয়ক। অর্থাৎ ছকটা শিরোনাম এমন হবে যে শিরোনাম থেকেই আমরা বুঝতে পারবো যে ছকের বিষয়বস্তু। দ্বিতীয়ত হচ্ছে যে ছকের মধ্যে একটা ক্যাপশন থাকবে এবং এই যে ক্যাপশন গুলো দেখতে পাচ্ছ, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি যে কোন একটা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ছাত্র সংখ্যা কত, তাদের গড় নম্বর কত বা তাদের পার্সেন্টেজ নাম্বার কত, আমরা এইভাবে যে দেখো ক্যাপশন দিয়েছি। আর এই যে বাঁ পাশে যেটাকে বলা হয় স্টাফ, এই বা সারি শীর্ষ স্টাফ, এই অংশটা হচ্ছে স্টাফ। তাহলে একটা আদর্শ টেবিল তার কি কি অংশ থাকছে? একটা হচ্ছে স্টাফ, একদম প্রথমে আছে কি টাইটেল বা শিরোনাম, প্রথমেই থাকবে টাইটেল। টাইটেলটা কোন বিষয়ক? টাইটেলটা এমন হবে যাতে টেবিলে যে তথ্য আমরা উপস্থাপন করছি সেই তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, বা যেটা টাইটেলটা দেখলেই আমরা বুঝবো টেবিলে কি তথ্য দেয়া আছে। যেমন এখানে আমি বলতে পারি যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বর তালিকা। তাহলে এখান থেকে তুমি বুঝতে, বা বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের নাম্বারের তালিকা। তাহলে বিজ্ঞান, কলা, কমার্স, এই স্টাফ, এখানে আমরা পাচ্ছি কি ক্যাপশন। দেখো এরকম বিভিন্ন ক্যাপশন করা যায়। আর আছে কি এই যে টেবিলটা, এই ক্যাপশন, স্টাফ, টাইটেল বাদ দিলে এই যে ডেটাগুলো, দেখো এই যে ডেটাগুলো, এই ডেটা অংশটাই আমি যদি ছোট্ট একটা টেবিল দেখিয়েছি, এইটাই হচ্ছে টেবিলের মূল, এখানেই আমার তথ্যটা আছে। এইটাকে বলা হয় বডি অফ দ্য টেবিল। বডি অফ দ্য টেবিল বা তালিকার মূল অংশ। তাহলে একটা আদর্শ তালিকার কি কি পেলাম? ১ নাম্বার পেলাম ছক, ২ নাম্বার পেলাম স্টাফ, ৩ নাম্বার কি বললাম এই যে ক্যাপশন গুলো, ৪ নাম্বার পেলাম বডি অফ দ্য টেবিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে এই যে তালিকা বা ছক, এই যে তথ্যগুলো আমরা উপস্থাপন করছি টেবিলে,
এই টেবিলের কোনো একটা বৈশিষ্ট্য থাকতে পারে, সেটা আমরা ফুটনোটে, যেমন এই তথ্যগুলো কোথা থেকে পেয়েছি, তার মানে সোর্সেস অফ ডেটা, আমরা তাহলে বলতে পারি যে সোর্সেস অফ ডেটা। সোর্সেস অফ ডেটাটা কি? সোর্সেস অফ ডেটা বলে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যে আমরা এখানে এই যে তথ্যটা টেবিলে উপস্থাপন করেছি এটা পেয়েছি ধরো ম্যাগাজিন, বিদ্যালয়ের ম্যাগাজিন থেকে। তাহলে ম্যাগাজিন থেকে আমরা এই তথ্যটা কালেক্ট করি, যেরকম তথ্যের উৎস দিয়ে দেওয়া হলো। তাহলে এইরকম গুরুত্বপূর্ণ 5টা হচ্ছে একটা আদর্শ ছকের অংশ। তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় দেওয়া হয় যে একটা আদর্শ ছক বা একটা আদর্শ তালিকার অংশগুলো কি কি। তাহলে এই 5টা অংশ থাকবে বা বলতে হবে। নেক্সট আমরা আসছি, দেখো যে আমরা ছক বা তালিকার মাধ্যমে যেমন দেখলাম, আমরা প্রথমে পেলাম বিবরণের মাধ্যমে। এবারে আমরা আসব যে তৃতীয় পদ্ধতি। তাহলে অলরেডি আমরা কি কি পেয়েছি? আমরা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা একটা পেয়েছি টেক্সট বা বিবরণ, 2 নাম্বার পেলাম কি টেবিল, আর এই থার্ড বা তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিত্রগত বা লেখচিত্র বা রেখাচিত্র। কিভাবে? যেমন একটা হতে পারে কি দণ্ডচিত্র, পাই চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, আমরা পরিসংখ্যা গ্রাফ দিয়ে দেখাতে পারি, ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়ে, বা বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক লাইন গ্রাফ, এরকম বিভিন্ন লেখচিত্র বা রেখাচিত্রের মাধ্যমেও আমরা তথ্যকে উপস্থাপন করতে পারি। এক এক করে আমরা দেখি। প্রথমে আসে আমরা দেখি দণ্ডচিত্র বা বার চার্ট। এই বার চার্টটা দেখো, একটা বার চার্টের জাস্ট একটা এক্সাম্পল আছে তোমাদের, আমি স্যাম্পল দেখালাম যে 2023, 24 এবং 25 সালে ভারতে ধরো খাদ্যশস্য ধান উৎপাদনটা দেখানো হলো। কিভাবে দেখানো হলো? স্তম্ভে দেখানো। এটা এরকম অনুভূমিক হয় অথবা উল্লম্ব হয়। তাহলে চিত্র, স্তম্ভ চিত্র এরকম হতে পারে। আবার আমরা স্তম্ভ চিত্র এইরকম ভাবেও দেখাতে পারতাম। দেখো, আমি যদি অ্যাক্সিসটাকে এপাশে দেখাই তাহলে সুবিধা হবে। এইখানটা দেখাই, দেখো স্তম্ভ চিত্র প্রথমটা, তারপরে দ্বিতীয়টা বেশি। তারপরে আমার যা মান সেই অনুযায়ী এর উচ্চতা হবে। তাহলে এইরকম স্তম্ভ থাকলে এটাকে বলে উল্লম্ব দণ্ডচিত্র, এরকম থাকলে অনুভূমিক দণ্ডচিত্র। এরকম 2 ধরনের দণ্ডচিত্র বা বার চিত্রের মাধ্যমে আমরা তথ্যকে উপস্থাপন করতে পারি। এখন এই যে বার চিত্রে যখন উপস্থাপন করব, তখন তথ্যগুলোকে এই যে বার এর মাধ্যমে দেখাচ্ছি বা দণ্ড, এর প্রতিটার কিন্তু প্রস্থ ইকুয়াল বা সমান হবে, কিন্তু উচ্চতা দেখো, এখানে উচ্চতা গুলো দেখো আলাদা। উচ্চতাটা কি হবে? উচ্চতাটা নির্ভর করবে আমার তথ্যের মানের উপর। যেমন এখানে এটা 65 লাখ বলে যা উচ্চতা, 78 বলে অনেক বেশি, বা দেখো 90 বলে আরো বেশি। অর্থাৎ স্তম্ভ বা বার তার প্রস্থগুলো প্রতিটার সমান হবে, কিন্তু উচ্চতাটা প্রদত্ত তথ্যের মানের সাথে সমানুপাতিক হবে। এবং প্রতিটা বারের মধ্যে যে গ্যাপ আছে, দেখো প্রতিটা বার বা এর মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপ গুলো ইকুয়াল হবে। অর্থাৎ আমি যে এখানে এঁকেছি এই যে ব্যবধান, প্রতিটা স্তম্ভের মধ্যে ব্যবধান কিন্তু সমান হবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বারচিত্র বা দণ্ডচিত্রের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? প্রতিটা দণ্ড প্রদত্ত তথ্যকে প্রকাশ করছে, দণ্ডের মাধ্যমে তথ্যকে আমরা উপস্থাপিত করছি, দণ্ডগুলোর প্রতিটা দণ্ডের প্রস্থ সমান, উচ্চতা তথ্যের সমানুপাতিক।
এবং প্রতিটি দণ্ড বা বারের মধ্যে ব্যবধান বা গ্যাপটা ইকুয়াল বা সমান হবে। এইভাবে আমরা তথ্যের উপস্থাপন করতে পারি বার চিত্রের মাধ্যমে। নেক্সট আসে, দেখো আমরা প্রদত্ত তথ্যকে পাই চিত্রের মাধ্যমেও উপস্থাপন করতে পারি। পাই চিত্র বা পাই ডায়াগ্রাম সেটা কি? আমরা যে কোনো তথ্য আমাদের যে দেওয়া হলো সেই তথ্যগুলোকে আমরা কি করি, প্রথমে তাদের পার্সেন্টেজ বের করি। যেমন ধরো এখানে পার্সেন্টেজ অলরেডি দেওয়া আছে ধান, বা দেখো আমরা এখান থেকে যদি পার্সেন্টেজে আসি তাহলে ধান 60%, 20%, 20%, এই তিনটে তথ্যকে আমরা পাই চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে কি করবো, ফার্স্ট আমি এদেরকে পার্সেন্টেজ আছে এদেরকে কোণে কনভার্ট করব। পুরো বৃত্তটা কেন্দ্র থেকে দেখো 180 নয় 360 ডিগ্রি, বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত হয় 360 ডিগ্রি। তার মানে 100% ডেটা বা তথ্য কে উপস্থাপিত করছি 360 ডিগ্রি দিয়ে। তাহলে মজার বিষয় দেখো 100% ডেটা মানেই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1% কত হবে, 360 ডিগ্রি বাই 100, তার মানে স্ট্রাইক আউট করে 3.6 ডিগ্রি। তার মানে যেটা পার্সেন্টেজ আছে তাকে আমরা যদি 3.6 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলেই আমরা কিন্তু কোণের মান পাবো। তাহলে এখানে 60 মানে কত, 60% মানে কত অ্যাঙ্গেল হবে, কোণ হবে 60 ইন্টু 3.6 ডিগ্রি। একই রকম এর 20% মানে কত হবে, 20% মানে হবে 20 ইন্টু 3.6 ডিগ্রি। বা ধরো এখানে এটাও তো 20% আছে, অবভিয়াসলি 20 ইন্টু 3.6 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা টোটাল দেখো যে অ্যাঙ্গেল পাবো, অবভিয়াসলি সেই অ্যাঙ্গেলটা যোগ করো তোমরা, দেখো যোগ করে দেখো 360 ডিগ্রি হচ্ছে কিনা। যদি 360 ডিগ্রি না হয় তাহলে কমেন্ট করে জানি। এবার অবশ্যই এখানে 360 ডিগ্রি পাবে। এবার এই যে অ্যাঙ্গেল গুলো পেলেই, এই অ্যাঙ্গেল গুলোকে আমি পাই চিত্রের মাধ্যমে উপস্থাপিত করব। কি করব আমরা, ফার্স্ট হচ্ছে যে একটা বৃত্ত অঙ্কন করব। তোমরা 5-6 থেকে বৃত্ত আঁকতে জানো, কম্পাস দিয়ে পেন্সিল দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে যার একটা কেন্দ্র থাকবে। ওকে, এইবার প্রথম অ্যাঙ্গেলটা কত এসছে, ধরো এখানে তো তিনটের মধ্যে প্রথম অ্যাঙ্গেলটা কত এসছে, প্রথম অ্যাঙ্গেলটা ধরো এই তথ্য অনুযায়ী 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি হয়, তুমি এখানে তোমার প্রোটেক্টর বা চাঁদাটাকে বসাও, 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা মাপো, যে কোনো একটা প্রথমে ব্যাসার্ধ নাও, এইবার তুমি এখানে তোমার চাঁদাটা বসাও, 120 ডিগ্রি অ্যাঙ্গেল মেজার করো, এইটা তোমার হচ্ছে প্রথম। তারপরে ভ্যালুটা কত, চাঁদাটা এবার এখানে বসাও, বসিয়ে পরেরটা যদি ধরো 60 ডিগ্রি হয় তাহলে এরকম, আর তৃতীয়টা অটোমেটিক চলে এলো। তাহলে এইবার তুমি বিভিন্ন কালার করে দিতে পারো, শেড করে দিতে পারো। তাহলে আমরা কি পেলাম, দেখো এখানে এইটা হচ্ছে ধানটাকে ইন্ডিকেট করছে, আর এইটা হচ্ছে তোমার গমটাকে ইন্ডিকেট করছে, আর এইটা হচ্ছে তোমার অন্যান্য, তাই তো? তাহলে এই যে বৃত্ত, কতগুলো বৃত্ত কলার মাধ্যমে যখন রাশিতত্ত্বকে আমরা উপস্থাপন করছি, তখন এই চিত্রটাকে বলছে পাই চিত্র বা পাই ডায়াগ্রাম। তাহলে এইভাবে আমরা পাই ডায়াগ্রামের মাধ্যমেও বা পাই চিত্রের মাধ্যমে রেখা তথ্যকে উপস্থাপন করতে পারি। এবারে আসছি, ওই যে একটু আগে বললাম বার বা দণ্ডের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক একই রকম দেখতে দেখো আমরা আয়তলেখের মাধ্যমেও প্রকাশ করতে পারি। তোমাদের খুব সম্ভবত তোমাদের সবারই আয়তলেখ ধারণা 9-10 হয়ে গেছে, যে আয়তলেখ মানে কি, যখন আমাদের যে তথ্যটা দেবে
যে তথ্যটা দেবে সেই তথ্যটাকে শ্রেণী সীমানায় প্রথমে আমরা কনভার্ট করে নেব। আমাদের তথ্য শ্রেণী সীমা দেয়া থাকতে পারে, আমরা প্রথমে শ্রেণী সীমানাই করব। শ্রেণী সীমানা কিভাবে করতে হয় নিশ্চয়ই পরে পর্বে আমরা সেটা ডিটেলসে দেখাবো। তা শ্রেণী সীমানার ভিত্তিতে গঠিত পরপর পরস্পর সংলগ্ন কতগুলো দণ্ড বা বারের দ্বারা যখন আমরা তথ্যকে প্রকাশ করছি এবং তার ক্ষেত্রফল যখন শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতিক হবে, তখন এটাকে আমরা বলছি আয়তলেখ। আয়তলেখের ক্ষেত্রে দণ্ডচিত্র আর আয়তলেখের মধ্যে ফারাক দেখো। দণ্ডচিত্রে স্তম্ভগুলোর মধ্যে গ্যাপ ছিল, সমান ব্যবধান ছিল। আমি যদি এখানে একটা পাশাপাশি দণ্ডচিত্র দেখাই, মনে করে দেখো যে আমরা যখন দণ্ডচিত্র এঁকেছিলাম, এই দণ্ডচিত্রের মাঝখানটায় দেখো গ্যাপ রয়েছে, কিন্তু এখানে কোনো গ্যাপ আছে কি? কোনো গ্যাপ নেই, দেখা যাচ্ছে। অর্থাৎ আয়তলেখের ক্ষেত্রে প্রতিটা স্তম্ভ পাশাপাশি হবে। কেন হবে? গ্যাপ থাকবে না কেন? তার কারণ শ্রেণীটা দেখো 0 থেকে 5, আর এখানে কিন্তু 6 থেকে নয়, এখানে 0 থেকে 5 আর 6 থেকে 10। তার মানে অ্যাকচুয়ালি 0 থেকে এটা 5.5, এটা 5.5 থেকে 10.5, এটা 10.5। দেয়ার উইল বি নো গ্যাপ বিটুইন টু বার্স। কখনো আয়তলেখের ক্ষেত্রে ব্যবধান থাকবে না, কিন্তু এখানে দেখো প্রতিটার মধ্যে ব্যবধান আছে। এর ক্ষেত্রেও প্রতিটার প্রস্থ সমান, এর ক্ষেত্রেও কিন্তু প্রতিটা প্রস্থ সমান। তাহলে ফারাক কি আয়তলেখ আর দণ্ডচিত্রের মধ্যে? দণ্ডচিত্র আয়তলেখ প্রায় সেম। ফারাক হচ্ছে দণ্ডচিত্রের ক্ষেত্রে আমরা বিচ্ছিন্ন চলরাশি বা ডিসক্রিটের ক্ষেত্রে ইউজ করতে পারবো, এটা শুধুমাত্র কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে ইউজ করতে হবে। এর ক্ষেত্রে ব্যবধান থাকবে প্রতিটা স্তম্ভের মধ্যে, সমান ব্যবধান থাকবে, এখানে কোনো ব্যবধান থাকবে না। এবার আমরা আসি নেক্সট, পরিসংখ্যা রেখা, ফ্রিকোয়েন্সি কার্ভ এটা বলা হয়। দেখো যে যদি আমরা আয়তলেখের প্রতিটা স্তম্ভের শীর্ষবিন্দুর মধ্যবিন্দুগুলো মিড পয়েন্ট, যেমন ধরো এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট, এটা অন্য কালার ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটার একটা একটু মোটা করে দিচ্ছি, ঠিক মিড পয়েন্ট এটার মিড পয়েন্ট হচ্ছে, আমি একটু গোল করে দিলাম যাতে তোমরা এর মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট মধ্যবিন্দু। এইভাবে যে মিড পয়েন্ট গুলো পেলাম, এই পয়েন্ট গুলোকে যদি আমি ফ্রি হ্যান্ডে যোগ করি, তখন আমরা এটাকে বলবো ফ্রিকোয়েন্সি কার্ভ। আর যদি আমরা এই ফ্রিকোয়েন্সি কার্ভের ঠিক এর পরের গ্রুপটা থাকার কথা, যতদূর ধরো তার মিড পয়েন্টটা হচ্ছে 0, এর পাশে যে পর্যন্ত থাকার কথা ছিল তার মিড পয়েন্টটা যদি এরকম হয় 0, তাহলে আমরা এইটাকে যদি যোগ করে দিই, তখন আমরা যে রেখাটা পাচ্ছি, যে ফ্রি হ্যান্ডে যে রেখাটা পেয়েছি, তখন এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে শুধু এই মধ্যবিন্দুগুলো যোগ করে এই পোরশনটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেড এইটুকু ফ্রিকোয়েন্সি কার্ভ। আর যখন এর সাথে আমি এই যে এই অংশটা যোগ করে এরিয়াটাকে আটকে দিলাম, বদ্ধ এই অংশটা, এইটাকে তখন আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে আশা করি হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন বুঝতে পেরেছো। এইবার আমরা আসবো অজাইভ বা অগিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে। আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি তাও তোমরা অলরেডি 9-10 এ শিখেছো, তাও আমি আরেকবার বলছি যে যখন পরিসংখ্যা দেওয়া হয়, পরিসংখ্যা মানে কি? পরিসংখ্যা কোন একটা বিষয়, কোন একটা, চলো ধরো যদি আমি চলকটাকে
একটা চলক এক্স, এবং ধরো এক্স হচ্ছে কি নাম্বার অফ স্টুডেন্টস ইন ইকোনমিক্স ক্লাস, সপ্তাহে 6 দিন ইকোনমিক্স ক্লাসে উপস্থিত ছাত্র সংখ্যা এইটা হচ্ছে। এবার 10 একদিন ক্লাসে ছিল, ধরো 10, একদিন ছিল 20, একদিন ছিল 30। দেখা গেছে এই 10 এরকম সংখ্যাটা ছিল 3 দিন, 20 ছিল 1 দিন, আর 30 ছিল 2 দিন। তাহলে এই 10 এই ঘটনাটা কতবার ঘটেছে? 10-এর এই ঘটনাটা 3 বার ঘটেছে। তাহলে এইটাকে আমরা বলছি 10-এর পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যা হচ্ছে নাম্বার অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট। এই 10 জন ছাত্র কতবার, 20 জন ছাত্র কতবার, এইটাকে ফ্রিকোয়েন্সি বলে। এখন এই ফ্রিকোয়েন্সি গুলোকে বা পরিসংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করতে করতে এগোই, তাহলে আমরা পাই ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুভাবে করা যায়, একটা হচ্ছে লেস দ্যান টাইপ, একটা মোর দ্যান টাইপ। লেস দ্যান টাইপটা কি? আমরা কি লেস দ্যান করলে কি নিচ থেকে 3, 3 এর সাথে 1 যোগ করো 4, 4 এর সাথে 2 যোগ করো 6, এইটা হচ্ছে আমার লেস দ্যান টাইপ। অর্থাৎ আমার এইখানে টোটাল যা দেখো 6, এইটাও তাই হলো, এইটা হচ্ছে লেস দ্যান টাইপ। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মোর দ্যান টাইপ কি? মোর দ্যান টাইপ হচ্ছে টোটালটা থেকে বিয়োগ হতে যাবে, অর্থাৎ 6 বিয়োগ 3 তার মানে 3, 3 বিয়োগ 1 তার মানে কত দেখো 2, তারপর এটা 2 বিয়োগ 2 তার মানে 0। এইভাবে বিয়োগ হতে হতে নামবে, এটা হচ্ছে মোর দ্যান, আর যোগ হতে হতে উঠবে, এটা হচ্ছে লেস দ্যান। এই দুই ধরনের আমরা ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা দেখতে পাই। ফলে ওই দুটোকে যদি আমি গ্রাফে বসাই, তাহলে দু ধরনের কার্ভ পাবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে যখন আমি গ্রাফিক্যালি প্লট করব, তখন আমরা যেটা পাই তাকে বলি অজাইব। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দু রকম, তাহলে অজাইব করকম হবে? অবভিয়াসলি দু রকম। তাহলে একটা হবে লেস দেন অজাইব, আর একটা মোর দেন। তাহলে অজাইব হচ্ছে দু রকমের। কেন দু রকমের হলো ক্লিয়ার? আমরা এখান থেকে অজাইব দুটো, যেখানে অজাইব যখন আমরা ড্র করি, তখন অজাইব ধরো একটা অজাইব যদি এইরকম ওঠে আর একটা অজাইব এইরকম নাম, তাহলে এই দুটো যেখানে ছেদ করে, এই করেসপন্ডিং সরি এই করেসপন্ডিং ভ্যালুটাকেই আমরা বলছি, এক্স অক্ষের লম্ব টানলেই আমরা কিন্তু এই মিডিয়ান ভ্যালু, ধরো যদি এটা x0 হয়, এইটাই হচ্ছে আমার মধ্যমা বা মিডিয়ান। তাহলে দুটো অজাইব, একটা লেস দ্যান টাইপ, এইটা হচ্ছে লেস দ্যান টাইপ, আর এইটা হচ্ছে মোর দ্যান টাইপ। এই দুটো যেখানে ইন্টারসেক্ট করে, সেই অংশটাকেই আমরা, এটা হচ্ছে মোর দ্যান বললাম, মোর দ্যান। এই দুটো যেখানে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্ট থেকেই লম্ব টানলে আমরা মধ্যমা পাই। তাহলে দেখো উভয় অজাইব রেখা যেখানে পরস্পরকে ছেদ করে, সেখান থেকে এক্স অক্ষ বরাবর লম্ব টানলে আমরা ভ্যালু অফ মিডিয়ান বা মধ্যমা পাই। আর একটা আসছে টাইম সিরিজে, আমরা যদি অ্যারিথমেটিক লাইন গ্রাফ যদি ইউজ করি, তাহলে অ্যারিথমেটিক লাইন গ্রাফটা কি? বিভিন্ন বছরের ডেটাগুলোকে আমরা প্লট করছি একটা পয়েন্ট দিয়ে, ধরো এখানে একটা পয়েন্ট, এই 22 সালের ভ্যালু কত, 23-এর ভ্যালু কত, এইভাবে যে বিভিন্ন পয়েন্ট গুলো পেয়েছি গ্রাফে যখন আমি বসিয়ে, তখন সেই পয়েন্ট গুলোকে এক্স অ্যাক্সিস বরাবর, এই যে 21, 22, 23, 24, 25 সাল, 26 সালের এই যে ডেটা গুলো পেয়েছি, এই যে পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলোকে ফ্রি হ্যান্ডে যোগ করে বা স্কেল দিয়ে যোগ করে আমি যে কার্ভটা পেলাম, এই কার্ভটাকে বলছি অ্যারিথমেটিক লাইন গ্রাফ। তাহলে অ্যারিথমেটিক লাইন গ্রাফটা কি বোঝা গেল? নেক্সট হচ্ছে যে আমরা আজকের যে এই আলোচনা,
এই আলোচনা থেকে কি পেলাম? তথ্য যা অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত হয়, সেই তথ্যকে আমরা বলি কাঁচা তথ্য বা র ডাটা। সেই র ডেটাকে বোঝার জন্য, সেই র ডেটাকে অ্যানালিসিস করার জন্য আমাদের অ্যারেঞ্জ করে দিতে হয়। অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কি পদ্ধতি? মূলত আমরা র ডেটা থেকে যখন ক্লাসিফিকেশন করছি, তখন সেই উপস্থাপনের পদ্ধতি হচ্ছে তিনটে। প্রথম পদ্ধতি আমরা পেয়েছি বিবরণের মাধ্যমে প্রকাশ বা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। তারপরে সেকেন্ড মেথড আমরা পেলাম কি? যে বার ডায়াগ্রাম বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, চিত্রের মাধ্যমে উপস্থাপন। আর একটা পেয়েছি টেবিল বা ছকের মাধ্যমে উপস্থাপন। তাহলে মূলত তিনটে পদ্ধতি, যার মাধ্যমে আমরা রাশি তথ্য বা সংগৃহীত তথ্যকে উপস্থাপন করতে পারি আফটার অ্যারেঞ্জ। সেটা হলো এক টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন বা বর্ণনাত্মক, দুই টেবুলার রিপ্রেজেন্টেশন বা ছক বা তালিকার মাধ্যমে প্রকাশ, এবং তৃতীয় হচ্ছে গ্রাফ বা লেখচিত্র বা ছবির মাধ্যমে প্রকাশ। মূলত এই তিনটে পদ্ধতিতে আমরা রেখাচিত্র উপস্থাপন করি। আগামী পর্বে আমরা আলোচনা করব এই ইউনিট 5 এর পরিসংখ্যা বিভাজন তালিকা, এবং সেই পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে কি করে বিভিন্ন ভ্যালু, আমরা যে তথ্যগুলো দেয়া হবে সেই তথ্যের বিভিন্ন ভ্যালু, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আশা করছি আজকের এই পর্ব থেকে তোমরা পরিসংখ্যানে তথ্য উপস্থাপনের পদ্ধতিগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করলে আমি উত্তর দেব। আর আগামী পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ এই অংশের যে বাকি অংশটা এই পর্বে, সেটা আলোচনা করব। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। পড়াশোনা